পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার সড়কে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ, 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি। জুলাই যোদ্ধা তাদেরকে দেখে দেখে তাদেরকে বহিষ্কার করা হলো। আমাদের দোষটা কি যে আমাদের বহিষ্কার করলো? এই আমরা 10 বারের বেশি গিয়েছি, কিন্তু তারা অপারগ স্বীকার করেছে, বলছে তারা ব্যর্থ। তার মানে তারা প্রাইভেট ইউনিভার্সিটি ওন করে না। সংবিধানের 70 অনুচ্ছেদ ছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নেই অগ্রগতি, এনসিসি গঠন সহ অধিকাংশ বিষয়ে মতানৈক্য। সবাইকে আপনি আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। ইসরায়েলে আবারও জোরালো হামলা চালালো ইরান, পাল্টা আগ্রাসন তেল আবিবের, দুই দেশই সচল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর নতুন বাজার এলাকা 2.5 ঘন্টা অবরোধ করে রাখার পর পুলিশের লাঠিচার্জে সরানো হলো ইউআইইউ এর শিক্ষার্থীদের। 5 দফা দাবিতে সকাল 8:30 থেকে তারা অবস্থান নেয়। আন্দোলনকারীরা বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার এবং তাদের ক্ষতিপূরণ দাবি করেন। এছাড়া জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা সহ বিশ্ববিদ্যালয়ের উপরে আরোপিত 15% ভ্যাট বাতিলের দাবি জানান। এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়ে জনগণ, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এখন পুলিশের উদ্যোগের পর স্বাভাবিক হয়ে আসছে সড়কের পরিস্থিতি। ভার্সিটিকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের ধাপে ধাপে শোকজ দেওয়ার পরে এই 2 জুন আমাদের 25-26 জনকে দেখে দেখে জুলাই যোদ্ধা তাদেরকে দেখে দেখে তাদেরকে বহিষ্কার করা হলো। আমাদের দোষটা কি যে আমাদের বহিষ্কার করলো? এই জাস্ট আমরা তো ন্যায্য একটা দাবি চাইছিলাম যে ইউসিসিতে আমরা 10 বারের বেশি গিয়েছি, কিন্তু তারা অপারগ স্বীকার করেছে, বলছে তারা ব্যর্থ। তার মানে তারা প্রাইভেট ইউনিভার্সিটি ওন করে না। নতুন বাজার এলাকায় আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, সড়কের পরিস্থিতি এখন কেমন? আন্দোলনরত শিক্ষার্থীরা কি সরে গেছেন? দেবাশিস, কিছুক্ষণ আগে আন্দোলনরত যারা শিক্ষার্থীরা ছিল তাদেরকে আসলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছিল পুলিশের সাথে। তো এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং তারপর কিন্তু আসলে সড়কটি ছেড়ে দেওয়া হয়। একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাদের সাথে একটি সমঝোতায় আসতে তারা এসেছিলেন। তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেয়ে একটি আলোচনার মাধ্যমে তারা সমঝোতা করতে চেয়েছিলেন। এক পর্যায়ে তাদের কথাও শুনেননি শিক্ষার্থীরা এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনটাই হুঁশিয়ারি দেয়। এবং এরপর কিন্তু পুলিশ আসলে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয় এবং তারা আসলে বেশ শিক্ষার্থীরা খুবই প্রকাশ করছে যে এখনও পর্যন্ত তাদের উপরে লাঠিচার্জ করা হয়, এই ধরনের কথাই তারা বলছেন। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আসলে মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন করবে। এবং আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, একটু আগেও কিন্তু রাস্তাটি ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আবার কিন্তু শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আবার সব গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে এবং রাস্তার দুই পাশে কিন্তু এখনও অবরোধই আছে বলা চলে এবং কোনোভাবেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ কিন্তু চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করতে, কিন্তু যারা আসলে আন্দোলনরত ছিল তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে এবং কেউ কেউ আহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে বসে আছে, শুয়ে আছে। তারা আসলে বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে এখানে থাকবেন এবং তারা আসলে কাফনের কাপড় পরে কিন্তু তারা এখানে শুয়ে আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এছাড়াও যদি বলতে চাই যে তাদের যে 5টি দাবি, যে তাদের শিক্ষার্থীকে
যাদেরকে আসলে বহিষ্কার করা হয়েছে তাদের যদি নিঃশর্তে আসলে তাদেরকে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এই দাবি আসলে এই আন্দোলন কিন্তু তারা আসলে করেই যাবে এবং তারা এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে পুলিশের লাঠিচার্জও হয় এবং এতে অনেক শিক্ষার্থী আহত হয় এবং এখন এইখানকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু এই আর কি। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ছাড়া এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়। রাষ্ট্রের মূলনীতি, এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক হারে নির্বাচন কিংবা প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এখনও মতানৈক্য। এখনই আশা ছাড়ছেন না বিশ্লেষক ও রাজনীতিকরা, বরং বোঝাপড়ার মধ্যে দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর মানসিকতাকে ইতিবাচকভাবেই দেখছেন তারা। জোর দিচ্ছেন কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর আচরণ বিধি নির্ধারণে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। দ্বিতীয় দফায় চলছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশে জামায়াত ইসলামী ও এনসিপির অবস্থান অভিন্ন থাকলেও বিএনপির আছে মতভিন্নতা। অন্যান্য দলগুলো নিজস্ব মতামত উপস্থাপন করছে। টানা 3 দিনের আলোচনায় কেবল ৭০ অনুচ্ছেদে ঐকমত্যে পৌঁছেছে সবগুলো দল। মামলার ইস্যু চলমান আলোচনার মধ্যে আর কোনো বিষয়ে সিদ্ধান্তে না পৌঁছাতে পারলেও রাজনীতি বিশ্লেষক ও দলগুলো এই অগ্রগতিকেই ইতিবাচকভাবে দেখছেন। যদি ৭০ অনুচ্ছেদ নিয়ে যা বলা হয়েছে এটুকু যদি হয়ে থাকে তাহলে তো আমি মনে করি যে না, ভালোই হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে তো এগুলো হয় না, আর বাকিগুলো হয়নি। হওয়াটা এত সহজ না, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, আলাপ আলোচনার ব্যাপার। অর্থ বিল এবং আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। দলের নির্বাচনী ইশতেহারে আরও দুটো জিনিস কেউ কেউ যুক্ত করতে চান। একটা হচ্ছে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার ইস্যু। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যের কাছাকাছি অবস্থানে। নেতারা জানান উচ্চকক্ষের বিষয়ে অধিকাংশ দলই একমত হয়েছে, কিন্তু সংখ্যানুপাতিক হারে তা নির্ধারণ হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। এনসিসি নিয়ে বিএনপির রয়েছে বিরোধী অবস্থান। যারা একমত হয়েছে তাদের মধ্যেও বিতর্ক আছে সাংবিধানিক কাউন্সিলের ক্ষমতা ও ব্যাপ্তি নিয়ে। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এনসিসির মধ্যে যুক্ত না রাখা, যাতে এই দুটো প্রতিষ্ঠান অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত না হয়। সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষেত্রে এবং অ্যাটর্নি জেনারেলেরও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নির্বাচন ইলেকটোরাল কলেজকে আর কি সম্প্রসারিত করা যায় কিনা। কমিশনের দ্বিতীয় দফার প্রথম বৈঠক বয়কট করেছিল জামায়াত ইসলামী। দ্বিতীয় দিনে জামায়াত নেতাদের অপ্রাসঙ্গিক আলোচনা ও দীর্ঘ সময় নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওয়াকআউট করে সিপিবি বাসদ। বাদানুবাদ হয়েছে এনসিপি ও 12 দলীয় জোটের নেতাদের মধ্যে। ঐকমত্য কমিশনের আলোচনায় এমন অস্বস্তি তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। যারা ঐকমত্য কমিশনের দায়িত্বশীল আছেন তাদের একটা কোড অফ কন্ডাক্ট ঠিক করে নিতে হবে আর কি, তাই না? তাদেরকে বুঝতে হবে যে সংখ্যায় হয়তো দলে দলে পার্থক্য আছে, কিন্তু সবাইকে আপনি আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, তারা এজেন্ডার বাইরে যে কাউকে এরকম পলিটিক্যাল স্টেটমেন্ট দেবার যেটা বিষয়ের সাথে সম্পর্কিত না, এই সুযোগ ঐকমত্য কমিশন দিচ্ছে কেন? ইত্যাকার কিছু কিছু প্রশ্ন আছে, তবে এই টানাপোড়েন পুরো ঐকমত্য কমিশনের কাজকে ভণ্ডুল করে দেবে এটা আমি মনে করছি না। যেসব বিষয়ে কমিশনের সুপারিশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হবে না তা পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দল ও বিশ্লেষকরা। পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে আপনি তাদের ঘাড়ে চাপিয়ে দেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল রোববার আবেদন ফর্ম জমা দেয়া হবে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ইসির শর্ত পূরণের জন্যই আবেদনে দেরি হয়েছে। নির্বাচনের জন্য 6 ধরনের দলীয় প্রতীকের প্রস্তাবনাও আছে দলটির, তবে শেষ পর্যন্ত কোন প্রতীক চান এখনই জানাতে চান না নেতারা। লামিয়া তিথি রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ 28 মে। এর 4 মাস পেরিয়েছে, কিন্তু এখনও দলটির নিবন্ধনের জন্য আবেদন করেনি নির্বাচন কমিশনে। এ অবস্থায় ঐকমত্য কমিশন সহ সরকারের সাথে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলে কিছু দল। নতুন দলটির সদস্য সচিব জানাচ্ছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় লাগে।
জেলা উপজেলা কমিটি গঠনের প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি। জেলা কমিটি, উপজেলা কমিটি, অফিস, কার্যকর অফিস এবং সদস্য ফর্মের যে বাধ্যবাধকতার জায়গাগুলো রয়েছে এনসিপি ইতিমধ্যে সেগুলো পূরণ করেছে। তো আমরা আশাবাদী যে যতটুকু শর্ত পূরণ করতে বলা হয়েছে তা আমরা পূরণ করেই নিবন্ধন কমিশনে আবেদন করছি। সামগ্রিকভাবে এখন সর্বশেষ মুহূর্তের আর কি যাচাই বাছাই চলছে। আশা করি সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করতে পারবো। নিবন্ধিত হলে নির্বাচনী প্রতীক পাবে এনসিপি। এক্ষেত্রে প্রশ্ন ছিল তাদের পছন্দের প্রতীক নিয়েও। প্রতীকের বিষয়ে ৫-৬টা প্রতীকের বিষয়ে আমরা একটা চিন্তা করেছি, কিন্তু আমরা আবেদন সাবমিট করার পরই এটা গণমাধ্যমে প্রকাশ করতে চাই। কলম, বই, তারপরে মুষ্টিবদ্ধ হাত, এরপরে হচ্ছে লাঠি, এ ধরনের বিভিন্ন প্রতীক, শাপলা বা এই ধরনের নানা ধরনের প্রতীক তারা জনগণের পক্ষ থেকে আসছিল। আমাদের যে রেজিস্ট্রেশন কমিটি আছে তারাও আলাপ আলোচনা করতেছে, কথা বলতেছে। এটা হয়তো শেষ মুহূর্তে চূড়ান্ত হবে। নিবন্ধন সম্পন্ন করতে যে কোনো রাজনৈতিক দলের ঠিকানার প্রয়োজন হয়, সেটা পূরণ করেই আগামী 1 বছরের জন্য রূপায়ণ টাওয়ারই হবে জাতীয় নাগরিক পার্টির ঠিকানা। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষ তাদের মধ্যকার 1 বছরের জন্য এই কার্যালয়টি, রূপায়ণ টাওয়ারের এই বিল্ডিং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। রূপায়ণ টাওয়ারেরই একটি ফ্লোর আমরা চুক্তিপত্র করেছি নিবন্ধনের জন্য, 1 বছরের জন্য চুক্তিপত্র হয়েছে। এনসিপির 6ষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্রের অনুমোদন দেয়া হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ 6 ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত 12টার দিকে বিয়াঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে নিয়মিত টহল কার্যক্রম চলছিল। 4 জনের আচরণ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পাওয়া যায় একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও 2 জনকে আটক করা হয়। ফেনীতে উজানের ঢলে মুহুরীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গেছে, বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন? বাঁধ মেরামতের বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? দেবাশিস, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমে গেলেও এখন ক্ষত চিহ্নগুলো। আমি আছি ফুলগাজীর উত্তর বড়ইয়া গ্রামে। এই যে আরসিসি ঢালাই করা এই সড়কটি ভারতের উজান পানি ক্ষিপ্র গতিতে এসে কিভাবে লন্ডভন্ড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো এখান থেকে সরে গেছে এবং কি ব্লকগুলো সরে অনেক দূর নিয়ে গেছে। এখন এখানে এই মুহূর্তে মেরামতের কাজ চলছে। শুধু যে এটি এবার নয়, প্রতিবারই হচ্ছে বন্যা হয়, বন্যায় এখানকার মানুষের এরকম ক্ষয়ক্ষতি হয়। আমরা যদি বিগত 2024 সালের কথা বলি, গত ঠিক 2024 সালেও এরকম ভারতের পানিতে ফেনীর প্রায় 2,000 কোটি টাকারও ক্ষতি হয়েছে মানুষের। এবার হচ্ছে এই মুহূর্তে ফেনীতে বৃষ্টি নেই, কিন্তু হচ্ছে যে ভারতের উজানে যদি বৃষ্টি হয় কিংবা ত্রিপুরাতে যদি বৃষ্টি হয়, তাহলে যে কোনো মুহূর্তে এরকম আবার বাঁধ ভেঙে যাবে এবং লোকালয় ক্ষতিগ্রস্ত হবে। এর বাইরে দিনের যে পানি, সে পানির কিন্তু এই যে একটি সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে, সেখানকার মানুষের কিন্তু এখন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা থেকে যে কর্দমাক্ত যে পানি রয়েছে সেগুলো তারা সরানোর কাজ করছে। অন্যদিকে হচ্ছে যে এখন এই যে সড়কটি যে ভেঙে গেছে, এখানকার মানুষের পায়ে হেঁটে এখন চলাচল হয়ে গিয়েছে। এই একদম সড়কটি এখন সংস্কার কাজ কিংবা চলাচল উপযোগী করার জন্য এখানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালুভর্তি বস্তা রাখা হয়েছে। তারা সেই কাজটি করছেন। হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে এই সড়কটি আবার তারা সংস্কার করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখানকার বাসিন্দারা যে অভিযোগটি করছে, শুধু এবার নয়, বিগত 40 থেকে 50 বছর ধরে তারা এরকম মুহুরী নদীর বাঁধ ভেঙে তাদের হচ্ছে যে লোকালয়ে পানি ঢুকে যায়, তারা বারবারই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখানকার বাসিন্দাদের এখন যে দাবিটি, তারা হচ্ছে যে তারা চায় যে বাঁধের একটি স্থায়ী একটি সমাধান, এবং এইবার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে 7,340 কোটি টাকার, সেটি যেন বাস্তবায়ন করা হয়। এটি যদি ভালোভাবে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এখানকার মানুষের দুর্ভোগ কমবে। দেবাশিস, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও জোরালো হামলা চালিয়েছে ইরান। তেহরানের অপারেশন ট্রু প্রমিস 3 এর 18তম ওয়েভে টার্গেট হয়েছে তেল আবিব। দক্ষিণে হুলুনের একটি ভবনে হয় বড় ধরনের বিস্ফোরণ, ছড়িয়ে পড়ে আগুন। উত্তরে নেতানিয়া থেকে দক্ষিণে আশদোদ,
রাজধানী তেল আবিব সহ মধ্যাঞ্চলে শোনা যায় সাইরেনের আওয়াজ। তেল আবিবের দাবি, তেহরানের ছোড়া 16টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল থাকার দাবি করেছে দুদেশই। এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত 33 জন, যাদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের 2টি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা। হামলার শিকার হয়েছে দক্ষিণাঞ্চলীয় বীর সেবা শহরও। ইসরায়েলের হামলায় নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ওই হামলার দৃশ্য সম্প্রচার করা হয়, যাতে দেখা যায় বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের অজ্ঞাত স্থান থেকে এসব মিসাইল ছোড়া যায়। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দর নগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করে ছোড়া হচ্ছে এসব মিসাইল। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই জারি থাকবে। ইসরায়েলের নতুন করে অস্ত্রের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ইরানে হামলা শুরুর পর এখন পর্যন্ত 14টি কার্গো বিমান করে অস্ত্র পাঠানো হয় ইসরায়েলে। বৃহস্পতিবার সমরাস্ত্রের এসব চালান পৌঁছায় ইসরায়েলে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত 800 কার্গো সমরাস্ত্রের চালান পাঠানো হয়েছে ইসরায়েলে। এবার ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের তথ্যকে ভুল আখ্যা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ না থাকার যে কথা জানিয়েছিলেন তুলসী গাবার্ড তা ভুল। শুক্রবার সাংবাদিকদের কথা জানান তিনি। তুলসী গাবার্ডের অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য ভুল ছিল। ইরানের সাথে লড়াইয়ে ইসরায়েল ভালো করছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবার্ড জানান, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করতে সিসি ক্যামেরা হ্যাক করছে ইরান, এমন অভিযোগ তেল আবিবের। তাদের দাবি, ঘরে ঘরে থাকা ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী হামলার টার্গেট নির্ধারণ করছে তেহরান। ইসরায়েলের রেডিও চ্যানেলে প্রচার করা হচ্ছে এমন সতর্ক বার্তা। এরই মধ্যে ইসরায়েলিদের দুর্বল পাসওয়ার্ড পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তার জন্য ঘরে ঘরে বসানো ক্যামেরাই এখন ইসরায়েলিদের জন্য হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। গুঞ্জন, বাড়িতে বসানো ক্যামেরাগুলো হ্যাক করছে ইরানি সাইবার গোয়েন্দারা। এরপর থেকেই বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্ক। গেল সপ্তাহে তেল আবিবে ইরানের মিসাইল আঘাত হানার পর থেকে ইসরায়েলের এক সাবেক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রেডিওতে সতর্কবার্তা প্রদান করেন। প্রত্যেকের বাসার সিসি ক্যামেরা বন্ধ রাখতে কিংবা পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বলেন, ক্যামেরা হ্যাক করার মাধ্যমে ফুটেজ বিশ্লেষণ করে মিসাইল ঠিক কোথায় আঘাত হেনেছে তা বোঝার চেষ্টা করছে ইরানিরা। এসব তথ্য বিশ্লেষণ করে ইরান ভবিষ্যতে আরও নিখুঁতভাবে হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সাইবার দপ্তর নিশ্চিত করেছে, যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে ইন্টারনেট সংযুক্ত ক্যামেরাগুলোকে টার্গেট করছে তেহরান। সংঘাত শুরুর পর থেকে বারবার ঘটছে এ ধরনের হ্যাকিং। অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিব। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাসও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল। হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান। তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় অনেক ইসরায়েলি ঘরের নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকেন। তবে এ ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায়, যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রুপক্ষ। অন্যদিকে সাইবার হামলার শিকার হচ্ছে ইরানও। দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স থেকে প্রায় $90 মিলিয়ন চুরির দাবি করেছে ইসরায়েলি হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো। ইরানের প্রধান দুটি ব্যাংকেও চালানো হয় সাইবার অ্যাটাক। রেজবানা সাইমা, যমুনা নিউজ।